ইরান যুদ্ধের প্রায় সর্বশেষ অবস্থায় চলে এসছে। পৃথিবী একটা ধ্বংসের ভয়ংকর একটি ধ্বংস লীলার কাছাকাছি অবস্থান করছে। সারা পৃথিবী, সমগ্র পৃথিবী। আজকে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি আগামী সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানকে প্রায় সেই তো ১ম বলেছিল মধ্যযুগীয় অবস্থাতে ফিরিয়ে নেবে। আবার বলেছে যে সেই পাথর যুগে ফিরিয়ে নেবে। এবং আজকে যেটি বলেছে যে ইরানের উপর নরক, দোজখ আ বইবে বা দোজখের মতো বোমা বইবে। তো এই বিষয়গুলি আসলে আবার কিছু, কিছু মানুষ সমর্থন দেয়। এটি খুবই দুঃখজনক ব্যাপার। ইরান হোক আর যেকোনো প্রান্তের যেকোনো জাতিগোষ্ঠীর উপরে এ ধরনের হামলা শুরুই করল যুক্তরাষ্ট্র, তখন তো সবকিছুই স্বাভাবিক ছিল। তখন হরমুজ প্রণালীও স্বাভাবিক ছিল, চলত। তোমরাই হরমুজ প্রণালীকে বন্ধ করালা, তাদের উপরে অত্যাচার করলা, তাদেরকে তোমরা তাদের নেতাদেরকে মেরে ফেললা। এখন আবার বলতেছে সে হরমুজ খুলে দিতে। তার মানে তোমাদের কথাতেই চলবে এই পৃথিবী? এখন আমি তো এখনো বিশ্বাস করি, আমার কাছে কেন জানি মনে হয় যে যেহেতু ইরানিরা শেষ কথা বলেছে যে আল্লাহর উপরে ভরসা করে তাদের দেশের ৭০ লক্ষ মানুষ যারা যুদ্ধে মানে নিজেরা নিজেদের আ অবস্থান থেকে যুদ্ধে মুখোমুখি মোকাবেলা করবার জন্য প্রস্তুত রয়েছে স্বইচ্ছায়। এমন না যে সরকারের কোনো আ চাপে অথবা সরকারের কোনো স্পন্সরে। তারা স্বইচ্ছায় নিজের দেশের সার্বভৌমত্বকে এবং নিজের দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য তারা যুক্ত হয়েছে এবং তারা ডিক্লেয়ার করেছে। এই অবস্থাতে ৭০ লক্ষ মানুষকে কি করতে পারে? হয়তো সর্বোচ্চ তারা যুক্তরাষ্ট্র অথবা তার যে জারজ সন্তান ইসরায়েল, ইসরায়েল হয়তো কি করতে পারে? সর্বোচ্চ অ্যাটম বোম মারতে পারে। অ্যাটম বোম মেরে ইরান যে সাইজের মানে বড়, সেটি প্রায় বাংলাদেশের মতো ২০ টা সাইজ, ২০ টা বাংলাদেশ হবে। এরকম একটা দেশকে ২-৪ টা অ্যাটম বোম দিয়ে মানে একদম উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। কমপক্ষে ২-২৫০ অ্যাটম বোম লাগবে, যেটি সারা পৃথিবীর কোথাও নাই। সুতরাং আ এখন এটাও হতে পারে যে ইরানের তেহরানকে, রাজধানীকে সম্পূর্ণ গুঁড়িয়ে ফেলতে পারে এবং ইরানের হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে। ইরানের সার্বিক যে ইনফ্রাস্ট্রাকচার সিচুয়েশন রয়েছে সেটাকে কলাপস করিয়ে দিতে পারে। ইরানের অর্থনীতিকে একবার ভঙ্গুর করে সবকিছু শেষ করে দিতে পারে। এখন প্রশ্ন হলো যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরান আদতে এই সবকিছু ধ্বংস হবে সত্ত্বেও কি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে কিনা? সুতরাং আগামীর পৃথিবী কতটা গণতান্ত্রিক, কতটা মানবিক আর কতটা সাম্রাজ্যবাদ মুক্ত হবে, এটির সিদ্ধান্ত আগামী ৪৮ ঘন্টা পর আমরা জানতে পারবো এবং দেখতে পারবো। প্রিয় ভাইরা, যারা দেখছেন, আপনাদেরকে আমি আবারও বলে রাখছি, ইরানের এই যুদ্ধটি শুধুমাত্র ধর্মীয় যুদ্ধ নয়। তবে ধর্মীয় মোড়কে ইসরায়েল এখানে তাদের ধর্মীয় কিছু, তাদের নিজেদের ধর্মীয় জুইশের যে অ্যা জুডাইজম থেকে শুরু করে তাদের যে ধর্ম রয়েছে, সেসব ধর্মের মধ্যে কিছু, কিছু বিষয়কে তারা অজুহাত দেখিয়ে মুসলিমদেরকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে এই অঞ্চলে তারা পুরো দখলে নিতে চায়। এদেরকে রুখে দেবার জন্য আমি মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে একত্রিত হয়ে যতগুলি রাষ্ট্র রয়েছে সেগুলি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। কারণ আজকে যদি ইরানকে শেষ করে দিতে পারে, কালকে অবশ্যই পাকিস্তানকে। দেখেন, আমি খুব অবাক হয়েছি কালকে না জানি গত পরশুদিন আ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর একটি বক্তব্য একজন শেয়ার করেছেন। একজন শেয়ার করেছেন। তো আমি সেই বক্তব্যটি দেখে খুব অবাক হলাম। উনি একটি ওয়াজে বলেছেন এই ব্যাপারগুলি, এই সময়ের ব্যাপারগুলি বলেছেন। কত আগে যখন তিনি ওয়াজ করতেন, তিনি বলেছেন যে, "ইসরায়েল একটা সারা পৃথিবীর ক্যান্সার। এই ইসরায়েল মধ্যপ্রাচ্যকে" ঠিক আজকে আমরা যা বলছি তিনি বহু আগে এগুলি বলে গেছেন। তিনি যেটি বলেছেন যে, এই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরাককে ধ্বংস করবে। তিনি সিরিয়াকে ধ্বংস করবে। এরপর ইরানকে ধ্বংস করবে। এরপর পাকিস্তানকে ধ্বংস করবে। সিরিয়ালে যেই আশঙ্কাটা তিনি করেছেন, ঠিক তেমনটাই ঘটছে। আমি শুনে হতবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব তিনি এত আগে এগুলিকে তিনি অ্যাডভান্স বলে গেলেন। কারণ তারা গবেষণা করতেন। তারা জানতেন পৃথিবীর রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং পৃথিবীর মানে এই যে অবৈধ শক্তিগুলি, যেসব ইসরায়েলের মতো এসব শক্তিগুলি মধ্যপ্রাচ্যে
আ এদেরকে জায়গা দেবার কি উদ্দেশ্য? এগুলি তার মতো জনাব দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোকজন অনেক আগেই গবেষণা করে জানতেন। কিন্তু আমরা এই মুহূর্তে এসেও যখন চোখের সামনে দেখছি এই ঘটনাগুলির পেছনের কারণ কি, আমরা তখনও বুঝার চেষ্টা করছি না। আমরা শুধু বাংলাদেশি লোকাল রাজনীতিটাকেই রাজনৈতিক আমাদের লোকাল রাজনীতির দৃষ্টিভঙ্গির আলোকেও আন্তর্জাতিক এই মানে এই সংকটকে আমরা দেখবার চেষ্টা করছি। কতটা নিম্ন মানসিকতার জাতি আমরা। সরি টু সে আমরা এই যে দেখুন ইরান উদাহরণ মানে সবকিছুর মধ্যে ইরানকে উদাহরণ টানা যায়। ইরানের আ ইরান যে একটি মুসলিম রাষ্ট্র এবং এই মুসলিম রাষ্ট্রকেও কিন্তু আফগানিস্তানের মতো এবং অন্যান্য দেশের মতো এই পশ্চিমারা সারা পৃথিবীর কাছে তুলে ধরবার চেষ্টা করেছে যে এখানে নারীদের কোনো স্বাধীনতা নাই, এখানে মোল্লাতন্ত্র চলছে, এখানে আ মা ইসলামের নামে ব্যাকওয়ার্ড আ আ আপনার সেই পাথর যুগের জীবনযাপন চলছে। এই ধরনের অনেক বিষয়কে কিন্তু সারা পৃথিবীর কাছে তুলে ধরে যেন এ আন্তর্জাতিক সম্প্রদায় কমিউনিটি যাতে ইরানের উপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর্থিকভাবে ক্ষতি করে কলাপস করাতে মানে ইরানের রিজিম বা বলুন বা সরকারকে পরিবর্তন করার ক্ষেত্রে একটা স্বাভাবিক প্রক্রিয়াতে তারা এগিয়েছিল। সেটা ফেল করেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের মানবাধিকার কর্মীদের অ্যা দিয়ে এবং মানবাধিকারের নামে বিভিন্ন সংগঠনকে সেখানে লেলিয়ে দিয়ে কিন্তু বহুভাবে চেষ্টা করার চেষ্টা করেছে যেন সেখানে একটা পরিবর্তন আনতে পারে। সেটি চেষ্টা করেছে ঠিকই কিন্তু আনতে পারেনি। ফেইলিউর হয়েছে। এরপরে সে দেশের নাগরিকদেরকে বুঝানোর চেষ্টা করেছে যে তোমাদের এই আ বর্তমানে যে সরকার রয়েছে খোমেনি সরকার তারা তাদেরকে তোমরা নিজেরা মোকাবেলা করো। তোমাদের পাশে আমরা আছি, পশ্চিমারা আছে। তোমরা রাস্তায় নামো। এরপর সরকার পরিবর্তন করে তোমাদেরকে আমরা গণতান্ত্রিক সরকার উপহার দিব। অবশ্যই আমি গণতান্ত্রিক সরকার চাই। কিন্তু সেই গণতান্ত্রিক সরকার যদি পুতুলের মতো হয়ে থাকে, সেই আমেরিকার কাঠপুতুলের মতো নাচবে, তালপাতার সেপাইর মতো নাচবে, সেই গণতান্ত্রিক সরকার আমি কখনোই চাই না। সেটিই চেয়েছিল, সেটিও ফেইলিউর হয়েছে। সব ফেইলিউর হওয়ার পর এখন এইভাবে যখন যে জোর জবরদস্তি করে বিনা উস্কানিতে যখন আক্রমণ করে তারা চাচ্ছে তাদের মতো করে ১-৩ দিনের মধ্যে সবকিছু শেষ করে দিয়ে মেরিট ধরে সবকিছু করে তারা পরিবর্তন এনে দিবে। তখন বুঝতে পেরেছে সেখানকার জনগণ, ইরানের জনগণ যে আসলেই তো এখানে তো আমাদের দেশে গণতন্ত্রের জন্য বা আমরা ভালো থাকি যে এই দেশে ইরানের জনগণের জন্য তো আসলে তারা কিছু করছে। তারা তো শুধুমাত্র এখানে দখলের জন্য এসছে। তারা তো শুধুমাত্র আমাদের তেলের জন্য এসছে, আমরা আমাদের খার্গ আইল্যান্ডের জন্য এসছে, আমাদের হরমুজ প্রণালীর জন্য এসছে। এগুলি বুঝে এখন ইরানের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। ৭০ লক্ষ মানুষের মধ্যে কেউই শুধুমাত্র অ্যা আ বর্তমান যে মুস্তফা খামেনি অথবা এর আগে যে আ আ আলী খামেনি ছিলেন, তাদের পরিবারের কেউ না। ৭০ লক্ষ সারা ইরানের সব প্র আ স্তরের মানুষ কিন্তু একসাথে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। সুতরাং এখান থেকেও আমাদের শিক্ষার আছে যে আমরা আমাদের দেশে যদি এরকম কিছু হয়, আমরা কি আদতে আমাদের রাজনৈতিক বিষয়গুলোর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে পারবো? আমাদের আশপাশেই তো যুদ্ধ চলে এসছে। প্রায় কাছে চলে আসছে। এই ইরানকে শেষ করতে পারলে এরপরে আরো কাছে চলে আসবে। তো আমি বিশ্বাস করি ইরান বারবার বলছি, ইরান যদি ধ্বংস হয়, আমি মনে করি যে তারা বলেছে যে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা যুদ্ধ মোকাবেলা করতে প্রস্তুত। যদি তাদেরকে ধ্বংসও করে, তাও আমি মনে করব যে তাদেরকে ধ্বংস করতে পারেনি। কারণ হলো তারা আত্মসমর্পণ করেনি। যারা আত্মসমর্পণ করে না তাদেরকে ধ্বংস করলে এটাকে ধ্বংস বলে না। এটা এভাবে বিজয় আনলে এটাকে বিজয় বলে না। আপনি জোর করে কারো কাছ থেকে বিজয়ের ট্রফি আপনি ছিনিয়ে আনবেন। এরপর নিজেকে বিজয় মানে জয় বলে ঘোষণা করবেন। এই জয়কে কেউ জয় বলে না। আমরা হয়তো দেখব কি পরিবর্তন হয়। তবে যতক্ষণ পর্যন্ত জানবো যে ইরানিরা আত্মসমর্পণ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা জয় পরাজয়ের হিসাব করতে পারব না। এতক্ষণ পর্যন্ত যতটুকু জানি যে ইরান আত্মসমর্পণ করবার মতো জায়গাতে নেই। বরং তারা যুদ্ধেই মোকাবেলা করে তাদের সর্বশেষ অবস্থান তারা জানান দিতে চায়। ধন্যবাদ সবাইকে। কথা হবে আবারও। ভালো থাকবেন। সালাম।